এক পর্যায়ে তো এমন অবস্থা হয়েছে যে ফ্যামিলির সাথে একেবারে দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই দ্বন্দ্বের এক পর্যায়ে আমি দেখা গেলো যে আমার ওই বোনের বাসা থেকে আমি বেরিয়ে গেছি এবং আমি বাড়িতেও যাই নাই। তো এই একটা স্ট্রাগল লাইফ ছিল, পুরো পরিবারের সাথে এক ধরনের বিদ্রোহ মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আচ্ছা, মানে আমরা এটা হয়তো গল্পতে পড়ি বা সিনেমাতে দেখি যে মানুষ কোনো কারণে ঘর ছাড়ে। আপনি শিবির ছাড়েননি, ঘর ছাড়ছেন শিবিরের কারণে। তো নানাই আমার নামটা রেখেছেন। উনি মানে আমাকে ছোটোবেলা থেকেই বলতো যে উনি ওনার নেতার নামের সাথে মিল রেখে, শেখ মুজিবুর রহমানের সাথে মিল রেখেই নাম রেখেছে। তখন হচ্ছে আমি এসএসসিতে পড়ি। ওই সময়টা ওখানে মানে প্রথম শিবির সম্পর্কে আমার জানাশোনা হয় আর কি, জানাশোনা হয় এবং সেখানে শিবিরের সাথে ওখানে ছাত্রলীগের একটা বড় ধরনের মারামারি হয়। ওখানে আমি থাকতাম আমার বড় বোনের বাসায়। ওনার হাজব্যান্ড ছিলেন ওখানকার আওয়ামী লীগের সেক্রেটারি। তো ওনার বাসায় থাকতাম এবং ওই যে মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সব কিছু তো আমি জানছি, ছোট মানুষ আমি, তারপর আমি দেখছি। তখনই আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে ছাত্রলীগ শিবিরের ছেলেদের উপর অন্যায়ভাবে আক্রমণটা করেছে, শিবিরের অনেকে আহত ছিল। পরিবার থেকে রিয়েলাইজ করতেছেন? হ্যাঁ, ভেতর থেকে তখন আমার কাছে মনে হয়েছে এটা অন্যায় হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি নতুন একজন অতিথিকে নিয়ে, যাকে নিয়ে অনেক খুশ গল্প করব। তার ফেলে আসা দিন এবং বর্তমান অবস্থা, তার স্মৃতিকাতরতা, রাজনীতি নিয়ে অনেক কথা বলবো, তার নিয়ে অনেক সমালোচনা, তাকে নিয়ে অনেক আলোচনা, প্রশংসা, সব কিছু শুনবো। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মুজিবুর রহমান মঞ্জু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার যে নামটা বললাম, নাম নিয়ে একটা রহস্য আমি বোধ করতেছি যে এটা কেমন যেন একটা মানে কম্বিনেশন, মানে কয়েকটা নামের মিশ্রণ সম্ভবত। আমরা সবাই আপনাকে মঞ্জু ভাই নামে চিনি। এবি পার্টির সভাপতি বা এবি পার্টির নামটা আসলে এই নামটা আসে। আবার দিগন্ত টেলিভিশন আসলে প্রোগ্রামের হেড বা একজন এমডি হিসেবে মঞ্জু ভাইয়ের নামটা আসে, কিন্তু ওই যে মুজিবুর রহমান মনে হয় 5 আগস্ট পরে মানুষ বিষদাকার চিনতে লাগলো। এই নামটা কিভাবে? না, মুজিবুর রহমান আমাদের বংশ হচ্ছে, আমরা ভূঁইয়া বংশ। হ্যাঁ, তো আমার ইয়েতে সার্টিফিকেটে লেখা হচ্ছে মুজিবুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া। তো কিন্তু এই নামে তো আমি বেশি পরিচিত না, আমি বেশি পরিচিত মুজিবুর রহমান মঞ্জু নামে। কিন্তু ওই যে স্কুলের সার্টিফিকেটে ওই যে ভূঁইয়া লেখা আছে। প্রথমত আমার ফেসবুকে মুজিবুর রহমান মঞ্জু নামে ছিল, কিন্তু যখন এটা ভেরিফাইড করতে গেলাম তখন তো ওই যে স্বাভাবিক সার্টিফিকেট নেম বা আইডি নামের সাথে মিলতে হয়। তো সেজন্য ওই ভেরিফিকেশনের জন্য মুজিবুর রহমান ভূঁইয়া নাম দিয়ে আমি ভেরিফাইড করতে দেই আর কি। তো এটা দেখে অনেকে ভুল বুঝেছে, অনেকে মনে করেছে যে আমি নাম বদলিয়েছি, ঠিক আছে। তো এটা নিয়ে অনেক সমালোচনা, অনেক অপপ্রচারও হয়েছে যে আমি নাকি মানে নাম পরিবর্তন করে ফেলেছি নানা কারণে। আসলে নাম পরিবর্তন করি নাই, আমার অরিজিনাল যে ফ্যামিলি নেম যেটা, সেটাই দিয়ে আইডি ভেরিফাইড করতে গিয়ে এটা হয়েছে। তো আমাকে মুজিবুর রহমান ভূঁইয়া নামে তো লোকেরা চেনে না, সে কারণে একটু কিছুটা বিভ্রান্তি হয়েছে। আর আপনি যেটা বলতে চাচ্ছেন যে নামটা কেন হলো, নামটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিগতভাবে আমার নানা উনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় উনি গ্রেফতার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে। তো ওনার সাথে শেখ মুজিবের বিরাট স্মৃতি। আর আমার আব্বা যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় উনি খুব অসুস্থ ছিলেন, মানে প্রথমত উনি আর্মিরা ওনাকে নিয়ে যাওয়ার পর উনি খুব নির্যাতিত হন। আমার জন্মের সময় উনি অনেকটা চিটাং মেডিকেলে ভর্তি ছিলেন ওই সময়টাতে, এবং বেশ কিছুদিন উনি ইন্ডিয়াতেও ছিলেন। তো ওই সময় আমার নানাই আমাদের টেক কেয়ার করেছেন এবং আমার আব্বার মৃত্যুর পর আমার নানাই আমাদের ফ্যামিলি টেক কেয়ার করতেন। তো নানাই আমার নামটা রেখেছেন। উনি মানে আমাকে ছোটোবেলা থেকেই বলতো যে উনি ওনার নেতার নামের সাথে মিল রেখে, শেখ মুজিবুর রহমানের সাথে মিল রেখেই নাম রেখেছে। তো এটা ছোটোবেলায় আমরা আমাদের ফ্যামিলিগতভাবেই, যেহেতু আব্বা 1972 সালে আব্বা মারা যান, তো আব্বা মারা যান 1973 সালে, 1973 সালে মারা যান। তো
ওইটা এবং আমার যে বোনেরা ছিল, আমার 4 বোন ছিল, 4 বোনেরই বিয়ে হয়, সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। ফ্যামিলিগতভাবে একটা আওয়ামী পরিবার হিসেবে আমাদের এলাকায় আমাদের অবস্থানটা ছিল আর কি। তো এটাই আমার নামের মূল মানে মানে উৎসটা আর কি। আচ্ছা, এমনি যারা আপনাকে চেনেন, বিশেষ করে একেবারে রাজনীতির শুরু থেকে চেনেন, তারা আসলে এই কথাটাই বলে যে এটা এমন ডিফারেন্ট কিভাবে হলো যে মুক্তিযোদ্ধা পরিবার আর মুক্তিযোদ্ধাদের একটা হাইপ থাকে জামাত নিয়ে, শিবির নিয়ে, তাদেরকে নেগেটিভ চোখে দেখে, রাজাকার রাজাকারের বাচ্চা বলে, সিম্পল হিসাব। কিন্তু অবাক হওয়ার বিষয়টা যেটা বললাম যে অনেকে আপনারা বলে যে কিভাবে মুজিবুর রহমান মঞ্জু এই পরিবারের আবহ থেকে বেরিয়ে এসে ডিফারেন্ট একটা জায়গা বেছে নিল আর কি। এটা কি আসলে মানে কি কোনো বিষয় ফেস করছেন কিনা তখন? হ্যাঁ, না এটা তো আমাদের ফ্যামিলিতে মানে জামাতের ব্যাপারে খুবই রিজার্ভেশন ছিল, নেগেটিভ একটা অ্যাটিটিউড ছিল, এখনও আছে অনেকের মধ্যে, পুরো আমাদের পরিবারের বৃহৎ পরিবারের মধ্যে। বাট ওইটা পরে আস্তে আস্তে কেটে গেছে আর কি, আস্তে আস্তে কেটে যায়। সেটা আমার কারণে কিছুটা কেটেছে। সেটা হলো যে অ্যাকচুয়ালি আমাদের পরিবার তো একটা রাজনৈতিক পরিবার। আমাদের বোনেরা সবাই কালচারালি বিভিন্ন স্পোর্টসে, বিভিন্ন কালচারাল মানে কার্যক্রমের সাথে যুক্ত ছিল। আমাদের বাসায় আমরা ছোটোবেলায় অনেকে খেলাঘরের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, পুরো ফ্যামিলি। পরে আমাদের ওখানে কালচারাল বিভিন্ন ইভেন্ট হতো। আমাদের বাসাটাই ছিল একটা কালচারাল সেন্টারের মাঝখানে। চট্টগ্রামে আমাদের বাসাটা ছিল মুসলিম ইনস্টিটিউট হলের পাশে, ওইটার পাশে ছিল শহীদ মিনার, আর এই পাশে ছিল আপনার নন্দনকাননের যে রাইফেলস ক্লাব সহ ওই জায়গাগুলো। তো সুতরাং ছোটোবেলা থেকেই একটা কালচারাল আবহাওয়াতে আমরা বড় হয়েছি। তো অ্যাকচুয়ালি চট্টগ্রাম কেন্দ্রে গিয়ে আমাদের লেখাপড়া, বেড়ে ওঠা, জন্মটা ছিল 1986 সালের দিকে। বেসিক্যালি আমি কিছুটা চট্টগ্রাম থেকে আমরা কুমিল্লায় মাইগ্রেট করেছিলাম অল্প কিছুদিনের জন্য। আমাদের ফ্যামিলির উপর একটা ডিজাস্টার হয়েছিল, তো ওই পরিস্থিতিতে আমি কুমিল্লায় কিছুদিন ছিলাম। কুমিল্লার 14 গ্রাম একটা জায়গা আছে ওখানে। ওই তখন হচ্ছে আমি এসএসসিতে পড়ি। ওই সময়টা ওখানে মানে প্রথম শিবির সম্পর্কে আমার জানাশোনা হয় আর কি, জানাশোনা হয়। এবং সেখানে শিবিরের সাথে ওখানে ছাত্রলীগের একটা বড় ধরনের মারামারি হয়। ওখানে আমি থাকতাম আমার বড় বোনের বাসায়। ওনার হাজব্যান্ড ছিলেন ওখানকার আওয়ামী লীগের সেক্রেটারি। তো ওনার বাসায় থাকতাম এবং ওই যে মারামারি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, সব কিছু তো আমি জানছি, ছোট মানুষ আমি, তারপর আমি দেখছি। তখনই আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে ছাত্রলীগ শিবিরের ছেলেদের উপর অন্যায়ভাবে আক্রমণটা করেছে, শিবিরের অনেকে আহত ছিল। পরিবার থেকে রিয়েলাইজ করতেছেন? হ্যাঁ, ভেতর থেকে তখন আমার কাছে মনে হয়েছে এটা অন্যায় হয়েছে। তো আমি তো ফ্র্যাঙ্কলি আমাদের মানে বাসায় যত নেতারা আসছেন আমি সবাইকে বললাম যে আপনাদের অন্যায় করছেন। অর্থাৎ শিবিরের একটা ওয়াল রাইটিং ছিল, ওই ওয়াল রাইটিংটা খুব সুন্দর একটা লেখা ছিল। ওই লেখাটাই ছাত্রলীগের ছেলেরা মুছে ওরা ওখানে ওদের দলীয় কিছু লেখা লিখেছে। তা এইটা তো একটা অন্যায়, এটা তো একটা অগণতান্ত্রিক কাজ। তা আমি আমার নীতিগত জায়গা থেকে এটার প্রতিবাদ করলাম তাদের সাথে। তারা বললো যে না, এদেরকে এখানে কোনো লেখালেখি করতে দেওয়া যাবে না। তো শিবির যে জামাতের একটা অংশ তখন আমার এটা জানা ছিল না, বা তখন আমরা তো ওইভাবে ওইটা প্রকাশ্য ছিল না। তো আমি এই প্রতিবাদটা করতে গিয়েই আসলে আমি শিবির সম্পর্কে আমার জানা শুরু আর কি। তা আমি ওই যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে গেলাম। দেখতে যাওয়াতে দেখা গেলো যে শিবিরের লোকেরা অনেকে আমাকে সন্দেহ করলো যে আমি এই ফ্যামিলির লোক, দেখতে গেলাম কেন। আবার অনেকে আমার সাথে খুব ভালো আচরণ করলো। তো এই ঘটনাকে কেন্দ্র করেই বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে না, এটা তাদের উপর অন্যায় করা হয়েছে। এবং এরপরে অনেকগুলো ঘটনা ঘটেছে। তারপর আমি যখন একটু মানে শিবিরের প্রতি সিম্পেথাইজড হলাম, তাদের একটু লেখাপড়া করলাম, ফ্যামিলি থেকে খুব বাধা আসলো। ওই বাধা বরং আমাকে মানে নিরুৎসাহিত না করে আমাকে আরও উৎসাহিত করলো। এবং আমার কাছে একটা রিলিজিয়াস স্পিরিচুয়ালিটি কাজ করলো যে আমি তো একটা ভালো কাজ করতে যাচ্ছি, ন্যায়ের পক্ষে কথা বলছি। তো ন্যায়ের পক্ষে কথা, ভালোর জন্য কাজ করতে গেলে বাধা আসবে, সেই বাধাকে আবার অতিক্রম করতে হবে। এই ধরনের একটা মানে ডাইলেকটিক্স আমার মধ্যে কাজ করছে। তো এই ডাইলেকটিক্স থেকেই বেসিক্যালি আমি আরও বেশি
শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছি। এবং এক পর্যায়ে তো এমন অবস্থা হয়েছে যে ফ্যামিলির সাথে একেবারে দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই দ্বন্দ্বের এক পর্যায়ে আমি দেখা গেলো যে আমার ওই বোনের বাসা থেকে আমি বেরিয়ে গেছি এবং আমি বাড়িতেও যাই নাই। তো এই একটা স্ট্রাগল লাইফ ছিল, পুরো পরিবারের সাথে এক ধরনের বিদ্রোহ মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আচ্ছা, মানে আমরা এটা হয়তো গল্পতে পড়ি বা সিনেমাতে দেখি যে মানুষ কোনো কারণে ঘর ছাড়ে, আপনি শিবির ছাড়েননি, ঘর ছাড়ছেন শিবিরের কারণে। আচ্ছা, তো বলেন যে চট্টগ্রামে ফ্যামিলিগত ডিজাস্টার হয়েছে বা আমরা এটা শুনতেছি, মানে দেখলাম আর কি, যে আপনার আম্মা যে চট্টগ্রাম থেকে ফেনীতে আসলো, আপনি আবার কুমিল্লার কথা বলেন আর কি, একটু যদি বলতেন। না, আমরা আপনার যেটা শুনেছেন সেটা হচ্ছে যুদ্ধের সময়। যুদ্ধের সময় আমার বাবাকে যখন ধরে নিয়ে যায়, পরে যখন বাবাকে খুব মানে আহত, মানে মারাত্মকভাবে আহত, ওনার হেড ইনজুরি ছিল পাওয়া যায়, পরে ওনাকে ওখান থেকে উনি অনেকটা অন্তর্ধানে চলে যান। তো সেই পরিস্থিতিতে আমাদের বাসায় প্রায় মানে আর্মিরা আসতো। আম্মা, আমাদের একটা দোকান, আমাদের ইলেকট্রিসিটির বিজনেস ছিল, আম্মা বিজনেসে বসতো তখন। তো তারা এটাকে একটু অ্যাবনর্মাল দেখতো যে মহিলা কেন দোকানে বসে ইত্যাদি একটা বিষয় আর কি। তো শেষে আমার জ্যাঠা যিনি ছিলেন উনি দেখলেন যে আমরা ওখানে নিরাপদ না। আমরা 7 ভাই বোন, তখন আমরা 6 ভাই বোন ছিলাম। তো উনি এক পর্যায়ে আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে চট্টগ্রাম থেকে, তখন যুদ্ধের পরিস্থিতি চলছে, যুদ্ধের মধ্যে হেঁটে চট্টগ্রাম থেকে ফেনীতে ফেনীতে আমাদের বাড়িতে আসেন। এটা একটা মানে মানে অবিশ্বাস্য ঘটনা যে হেঁটে হেঁটে চট্টগ্রাম থেকে ফেনীতে এসেছেন, এটা আর কি। ডিজাস্টারগুলো কি কি, মানে এটা নাকি? ও না, ডিজাস্টার হয়েছে অনেক পরে, এটা 86-এর দিকে। আমাদের যেই বাসা এবং আমাদের যে মার্কেট বা দোকান ছিল চট্টগ্রামে, ওইটা ছিল ব্রিটিশ পিরিয়ডের একটা বিল্ডিং, চট্টগ্রামে মুসাফিরখানা বিল্ডিং বলতো সেটাকে। তো 86 সালে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল ঢাকায়। ঢাকা ইউনিভার্সিটিতে জগন্নাথ হলের টেলিভিশন রুম ধসে পড়েছিল, অনেক ছাত্র মারা গেছে। তো সেই পরিস্থিতিতে আপনার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে পুরানো যত বাড়ি আছে ব্রিটিশ পিরিয়ডের এবং যেগুলো টেম্পার চলে গেছে, এগুলো সব ভেঙে ফেলতে হবে। তো তখন আমাদের ওই বাড়িটা ভাঙার জন্য নোটিশ দিয়েছিল ডিস্ট্রিক্ট কমিশন থেকে, মানে জেলা প্রশাসক থেকে। তখন জেলা প্রশাসক ছিলেন ওমর ফারুক সাহেব, পরে উনি স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন। তো ওনার খুব ওনার খুব নাম ডাক ছিল, উনি খুব কড়া মানুষ। তো উনি সয়েল টেস্ট করে আমাদের বাড়িটা ভাঙার জন্য নোটিশ দিলেন। তখন আমরা যেহেতু সবাই পড়াশোনা করছি, ওখানে আরও অনেক ব্যবসায়ীরা ছিল, সবাই মিলে আমরা কোর্টে একটা ইনজাংশন স্যুট করেছিলাম যে আমাদের এই বিল্ডিং এখন ভাঙা যাবে না, আমাদের একটু সময় দিতে হবে। তো ওই কোর্ট থেকে একটা ইনজাংশন দিয়েছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল যে এখন এটা ভাঙা যাবে না, মানে একটা নির্দিষ্ট সময় দিতে হবে এদেরকে, তারা যাতে এখান থেকে সরে যায়। তো আমরা তো আশ্বস্ত হয়েছি যে যেহেতু কোর্টের নিষেধাজ্ঞা আছে, সুতরাং আমরা, কিন্তু ওই যে নির্ধারিত যেই দিনের নোটিশটা দিয়েছিলেন ডিসি সাহেব, সেদিন বুলডোজার নিয়ে এসে উনি, একই দিনে না যেদিন ছিল আর কি, যে দিনটা ছিল, উনি এসে এটা ভেঙে দিয়েছে। মানে আদালতের ইনজাংশনকে উনি কাউন্ট করেন নাই। উনি এক ধরনের কৌশল নিয়েছিলেন, হয়তো ইনজাংশন ওনার কাছে পৌঁছায় নাই বা এটা করে এটা করেছেন। আর আমরা তো ধারণা ছিল ইনজাংশন যেহেতু হয়েছে সুতরাং আমরা সেফ। ওই অবস্থায় হঠাৎ করে যখন ভেঙে দিয়েছে, তখন আমরা একেবারেই, আমাদের হিউজ লস হয়েছে, আমাদের মার্কেট, আমাদের বাসা বাড়ি, মানে বলা যায় যে আমরা একেবারে উদ্বাস্তু হয়ে পড়েছি হঠাৎ করে। ওইটা আমাদের জীবনে অনেক বড় একটা, মানে এটা ট্রমা ছিল আমাদের জন্য, কারণ আমাদের শৈশব কৈশোরের আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের মানে দোকানপাট, আমাদের যে ব্যবসা বাণিজ্য ছিল, বলা যায় যে মানে ওই যে যুদ্ধক্ষেত্রে মানুষ যেরকম হঠাৎ করে বা ভূমিকম্পে বিধ্বস্ত হলে একটা মানুষ রিক্ত হয়ে যায় না, শূন্য হয়ে যায় না, তখন আমরা মানে 7 ভাই বোন, ছোট সবাই, আমি তখন মানে ক্লাস 10-এ পড়ি। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা, ওইটাই আমাদের ডিজাস্টার আর কি, যেটার কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। আম্মা চলে গিয়েছিলেন গ্রামে, বোনদের তার সবাই তারা কলেজে পড়ে তখন। আমি তখন আমার বড় বোনের কাছে চলে গিয়েছিলাম ওই সময়টা মানে 86 থেকে 88, এই 2 বছর ওখানেই অ্যাকচুয়ালি আমার শিবিরের সাথে পরিচয়, সখ্যতা এবং বলা যায় যে জীবনে এক ধরনের বিদ্রোহ করা আর কি। তারপরে ভাই
শৈশবের কোন কোন স্মৃতিগুলো আপনার এখনো হৃদয়কে নাড়া দেয়? শৈশবের স্মৃতি তো আস্তে আস্তে কমে যায়, মানে ভুলে যাচ্ছে আর কি। সেইভাবে অ্যাকচুয়ালি আমরা তো বললাম যে আমাদের শৈশবটা খুবই, আমাদের যদি বাবা ছিল না ছোটোবেলায়, কিন্তু আমরা 7 ভাই বোন ছিলাম, তো আমাদের শৈশবটা খুব আনন্দময় ছিল। নিজেরাই খেলাধুলা করতাম, মারামারি করতাম। তারপর আমাদের পাশেই ছিল পাবলিক লাইব্রেরি, লাইব্রেরিতে বই পড়তাম। মানে আমরা যেহেতু কালচারাল এবং স্পোর্টস রিলেটেড ফ্যামিলি ছিল, সো আমরা বলা যায় একটা আউটপোরে জীবন ছিল, দুরন্ত জীবন ছিল আমাদের। সাইকেল চালানো, খেলা, পড়ায় ফাঁকি দেয়া। আম্মা আমাদেরকে অনেক শাসন করতেন, আমার মামা ছিলেন আমাদেরকে খুব শাসন করতেন। তো মানে একটা শহুরে জীবনের মধ্যে একটা বলা যায় যে মানে ভাই বোনদের দ্বন্দ্ব, মানে আমরা আসলে বাবার অভাবটা ওইভাবে ফিল করি নাই। আম্মা আমাদেরকে খুব মানে অনেকটা বাবার স্নেহ শাসন দিয়েই উনি আমাদেরকে বড় করেছেন। আমার বড় বোন বেশ ভালো গান গাইতো। আমার মেজো বোন, উনি অনেক পড়াশোনা, তার অনেক মানে আমাদের ঘরের মধ্যে শরৎচন্দ্রের পুরো মানে বইগুলো ছিল, লাইব্রেরির মতো করে ছিল। আমার সেজো বোন, ছোটো বোন, ওরা ভলিবলে খুব ভালো প্লেয়ার ছিল। আমার বড় ভাই ভালো ফুটবল খেলতো। মানে আমরা হচ্ছেন যে একেবারে ধরেন আমাদের বাসার মধ্যে এই বড় বোনের পুরস্কার তো, এই মেজো বোনের পুরস্কার, এই ছোটো ভাইয়ের পুরস্কার তো, এই ধরনের মানে একটা ইয়ে ছিল। আমার সেজো বোন খুব ভালো আর্ট করতো। মানে এমন হতো যে সে প্রায় আর্ট কম্পিটিশানে সে প্রাইজ পেতো আর কি। সেজো বোন এবং ছোটো বোন ওরা কিন্তু একদম ন্যাশনাল লেভেলে ভলিবলের মানে প্লেয়ার ছিল। তো মানে শৈশবের মানে স্মৃতি ওইভাবে আলাদা করে বলতে গেলে অনেক বড় অনেক কিছু মানে স্মৃতিকাতরতা থাকে। মানে ছোট ছোট করে বলি, সেটা হলো যে ছোটোবেলায় আমরা অনেক ব্যথা পেতাম। ফুটবল খেলতে গিয়ে ব্যথা পেয়েছি, কিন্তু বাসায় এসে বলতাম না, লুকিয়ে রাখতাম। তো এখন ভাবি যে আমাদের বাচ্চা কাচ্চারা সামান্য একটু আহত হলে বা কিছু হলে তো আমরা তো প্যারেশান হয়ে যাই। আমরা কত ব্যথা নিয়ে আসছি বাসায় বলি নাই। হ্যাঁ, তারপরে আপনার মানে খুব আমাদের জীবনটা ছিল খুব শাসনের মধ্যে, মানে সন্ধ্যার মধ্যে ঘরে ঢুকতে হবে। আমাদের একটা বড় টেবিল ছিল, আমরা 5-6 ভাই বোন চারিদিকে। বড় বোনের তো বিয়ে হয়ে গেছে যখন ছোটোবেলা, তখন আমরা 6, তো এই 6 জন মিলে আমরা দেখা যেত যে মানে পড়তে পড়তে ঘুমাই পড়তেছি। আম্মা এসে বলতো যে এই পড়ার আওয়াজ শোনা যায় না কেন, তখন আমরা আবার আওয়াজ করে করে পড়তাম। মানে ওই লাইফটাই, এখনকার লাইফের সাথে এগুলো কোনো মিল নাই। আচ্ছা, এমনি আমরা তো যেই 9-10-এ উঠলেই একটা এসে পড়তাম যে এ ম্যান উইদাউট এ নেম ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার। উদ্দেশ্য তো থাকেই একটা। তো আপনার জীবনের আসলে লক্ষ্যটা কি ছিল? মানে রাজনীতিবিদ হবেন, এটা তো কোনো লক্ষ্য হতে পারে না। আসলে কি লক্ষ্য ছিল? না, ছোটোবেলায় তো ওই যে বললাম একটা থ্রিলিং একটা মেন্টালিটি ছিল। আমরা যখন স্কুলে পড়ি তখন কিন্তু মানে ছাত্র সংগঠন হিসেবে ছাত্র ইউনিয়নের খুব মানে মানে একটা ভালো প্রভাব ছিল বা ইমেজ ছিল। ছাত্র ইউনিয়নের ছেলেপেলেরা ভালো বই টই পড়তো। তখন লাল বই, যে রাসায়ন বিপ্লবের একটা ওয়েভ চলছিল তখন সবার মধ্যে। তো আমার ছোটোবেলা থেকেই ওই রাসায়ন বিপ্লবের প্রতি একটা আকর্ষণ ছিল, ওই বই পড়া, ওই জিনিসগুলো জানা, ওগুলোর প্রতি। তো এই যে আপনার পলিটিক্যাল জায়গায় আমরা খুব সচেতন ছিলাম। 21শে ফেব্রুয়ারি হলে আমরা সারা রাত ঘুমাতাম না। আমাদের বাসার পাশে শহীদ মিনার ছিল। আমরা কিভাবে যাব শহীদ মিনারে, কীভাবে আমাদের যেহেতু আমাদের পাড়ার সংগঠন ছিল, ক্লাব ছিল, আমরা কীভাবে দেব সেখানে ইত্যাদি অনেকগুলো মানে ওই জিনিসগুলো কাজ করতো। তারপরে ধরেন মানে বিশ্বের বিভিন্ন জায়গায় বিপ্লব, পরিবর্তন, এগুলো নিয়ে আমরা খুবই কশাস ছিলাম। হ্যাঁ, তার 15ই আগস্টের ঘটনা, আমাদের ওই যে রাসেলের মৃত্যু, এই জিনিসগুলো আমরা ছোটোবেলা থেকেই খুব আমাদেরকে টাচ করতো। তো এখন মানে যেটা হয়েছে যে আপনি যেটা বললেন যে লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, আসলে আমাদের ওই সময়ে তখন তো স্ট্যান্ড ছিল, যে পরীক্ষায় স্ট্যান্ড করবে কারা, স্ট্যান্ড করলে পত্রিকায় নাম উঠতো, তারপর ছবি আসতো, তারপর বেশিরভাগ বলতো কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। তো ওগুলো ছিল তখনকার সময়ের কমন গোল। আমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব প্রস্তুতি নিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারি নাই নানা পরিস্থিতির কারণে। তারপরে কিছুদিন পলিটেকনিকে পড়াশোনা করেছি, চিন্তা ছিল যে ইঞ্জিনিয়ার হব, পরে আপগ্রেড করব। ওই যে 86-এর আমাদের যে ড্যামেজটা, এটা আমাদের পুরো পরিবারের উপরে খুব প্রভাব ফেলেছে। মানে আমরা
ধরেন খুব সচ্ছল আরবান একটা ফ্যামিলি ছিলাম, ঠিক আছে? ওই যে শহর থেকে আমাদের বিচ্ছিন্নতা হয়ে গেছে, তারপর কিন্তু আমরা ভাই বোনেরা আবার একসাথে আর বসবাস করা আমাদের হয় নাই। আমরা সবাই মানে মায়ের সাথে ছোটো ভাই চলে গেছে গ্রামে, আমি চলে গেলাম বড় বোনের বাসায়, আমার ছোটো বোন সেজ বোন ওরা রয়ে গেলো চট্টগ্রামে, ওদের ইন্টারমিডিয়েটে পড়ছে তারা তখন। এই আমাদের মানে মানে এই যে একটা মানে পরিবারের বন্ধনের মধ্যে আমরা ছিলাম, সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। তো ওইটার কারণে আমাদের ম্যাক্সিমাম মানে আমাদের একাডেমিক বা গুছিয়ে লাইফটা সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল। তারপরে তো আমি ওই যে কুমিল্লা গিয়ে যে ওই 2 বছরের মধ্যে ছাত্র শিবিরের লাইফে গিয়ে আমি মোটামুটি ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেলাম, এবং এরপরে ফ্যামিলির সাথে আমার সংযোগ ঘটেছে প্রায় 8-10 বছর পরে। আমার আম্মার সাথেও আমার দেখা হয় নাই অনেকদিন। তো এইভাবে জীবনের একটা ঝড়, এবং ঝড় থেকে বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরেও তো পড়াশোনা ছাড়েন নাই। না, পড়াশোনা তো সবাই করেছে, আমাদের ভাই বোনেরা সবাই পড়াশোনা করেছে। এখানে যারা গ্রামে থাকে বা আপনি যে স্ত্রীর কথা বললেন, সেখানে একটা নিত্য সঙ্গী হচ্ছে অর্থ সংকট বা খাদ্যের অভাব। সেটা আমরা যেই ভাষাতেই বলি না কেন, যে খেতে পায় না অথবা নাই, যেটাই হোক, মানে এরকম কোনো সংকট ভিতরে কাজ না, আমাদের পরিবারটা তো বললাম, আব্বা তো ভালো ব্যবসায়ী ছিলেন। আমাদের এলাকায় আমাদের সচ্ছল পরিবার হিসাবে বা আমার আব্বার খুব নাম ডাক ছিল। আব্বা খুব মানুষকে হেল্প করতেন, দান খয়রাত করতেন। আমাদের তো চট্টগ্রামে ভালো ব্যবসা ছিল। ইভেন মানে আমি দেখি নাই যদিও, আমার আব্বার একটা গাড়িও ছিল তখন সময় গাড়ি থাকা শহরে বা তখন খুব অল্প লোকের ছিল। তো আমাদের কিন্তু আমরা সচ্ছল পরিবার ছিলাম। কিন্তু যেটা হয়েছে, আমার আম্মা আমাদের যে এই আব্বার মৃত্যুর পরে আমাদের অনেকগুলো আরও ডিজাস্টার আছে। সেটা হচ্ছে ওই জ্যাঠার সাথে, আমাদের যে জ্যাঠার ছিল আমাদের অভিভাবক, তো জ্যাঠার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। দীর্ঘ সময় ওনাদের সাথে আমাদের মামলা মোকদ্দমাও চলেছে, সেটা হচ্ছে জায়গা সম্পত্তি নিয়ে। তো তখন আমাদের ফ্যামিলিটা টেক কেয়ার করেছে আমার নানা। হ্যাঁ, তো নানার ফ্যামিলি আর ওই যে জ্যাঠার ফ্যামিলি, এই ধরনের একটা দ্বন্দ্ব সংঘাত ছিল খুব ছোটোবেলায়। আমরা ছোটোবেলায় মানে এমন হতো যে আমাদের জ্যাঠাকে আমরা শত্রু মনে করতাম, যে উনি আমাদের অনেক প্রপার্টি এটা সেটা মিসহ্যান্ডলিং করেছেন, এরকম বিষয় ছিল। এবং তখনকার সময় তো নানা কুসংস্কার প্রচলিত ছিল। তো আমাদের গ্রামে অনেকে আমাদেরকে বলতো যে আমার আব্বার মৃত্যুর পিছনে আমার জ্যাঠা দায়ী, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলতো। তো এগুলো আমরা এখন বুঝছি যে এগুলো তৎকালীন সময়ে নানা রকমের কুসংস্কার, নানা রকমের বিষয়গুলো ছিল। তো আমাদের ওই ধরনের খুব আর্থিক অনটনে আমরা কখনো পড়েছি সেরকম না, টানাপোড়েন ছিল আমাদের। মানে চট্টগ্রামে যখন আমাদের বাসা মানে আমরা করে ফেললাম, তখন অনেকগুলো মানে ক্রাইসিস গেছে। সেটা হচ্ছে যে আমাদের ওই বিল্ডিংগুলো আবার সরকার বলেছিল যে নতুন করে ওগুলা রিবিল্ড করে আমাদেরকে আবার বরাদ্দ দেওয়া হবে। তো সেক্ষেত্রে তখন আর বরাদ্দ দেওয়া হয় নাই। আমরা শুধু 2টা দোকান পেয়েছিলাম, নতুন করে ওখানে মার্কেট করেছে, সেগুলো পরে বিক্রি করে দিতে হয়েছে। আমাদের প্রপার্টি বিক্রি করে করে আম্মা একটা সময় ছিল যে আমাদের ফ্যামিলিকে চালিয়েছেন আর কি। ওইভাবে একেবারে মানে আর্থিক খুব বিপদগ্রস্ত হয়েছে আমাদের, এটা আমার স্মৃতিতে নাই। মানে ওই রকমের হয় নাই। মোটামুটি আমাদের যে গ্রামের বাড়ি বা ওখানে আমাদের সম্পর্কে লোকদের ধারণা যে আমরা সচ্ছল পরিবার আর কি। আমার আম্মা মানে খুব হাত খোলা মানুষ ছিলেন। আমাদের বাসায় সব সময় দেখতাম যে মেহমান আসতো প্রচুর, এবং অনেকে আম্মার সমালোচনাও করতেন যে উনি মানে জমি বিক্রি করে করে মানুষকে খাওয়াচ্ছেন, এ ধরনের একটা মানে ছিল আর কি। আব্বা আমাদের প্রচুর প্রপার্টি রেখে গেছেন, কিন্তু অনেকগুলোই সেগুলো বিক্রি করতে হয়েছে পরে আর কি।